হাঁটা ধরলাম আর কে কি বলল তাতে আমার কিছুই যায় আসে না। আমার মেয়ে বাবুই। ওর নামে যা ইচ্ছে বলবে আর আমি মেনে নেব, তা তো হয় না। আমার তানি নেই তো কি হয়েছে, বাবুই আছে। আমি বাবুইকে হারাতে পারবো না, কখনোই না। আজ সপ্তাহ হলো তানি মারা গেছে, বাবুই এখনো আমার কাছে ঘেঁষতে চায় না। প্রতিদিন ঘুমানোর সময় ইপ্তি ওকে ঘুম পাড়িয়ে দেয়, তারপর আমি রুমে যাই। তানির কাপড় খেলনাগুলো সব গুছিয়ে রেখে দিয়েছি আড়ালে। সামনে থাকলেই কষ্ট হয়, মনে হয় কেউ আমার কলিজা কেটে নিয়ে গেছে। একদিন রুমে ঢুকতে গিয়ে ইপ্তি আর বাবুইয়ের কথোপকথন শুনলাম। বাবুই পাখি, তুমি মায়ের কাছে কেন যাও না? বাবা, আমার ভয় করে। মা আমার উপরে খুব রেগে আছে। কেন বাবু? মা তো তোমাকে অনেক ভালোবাসে। মা তোমার উপরে রেগে নেই। না, তুমি জানো না। তিশা ফুপি বলেছে মা রেগে আছে। আমি কাছে গেলে আমাকে মারবে। কি? তিশা জানে না তাই মিথ্যে বলেছে। মা তোমাকে মারবে কেন? বোন পড়ে গেছে না তাই। সেদিন তোমাকে বকেছিল কেন জানো? কেন? বোন তো ছোট, বোন আল্লাহর কাছে চলে গেছে। মা তাই খুব কষ্ট পেয়েছে, তাই রেগে গেছিল। জানো বাবু, তোমার মায়ের অনেক কষ্ট। তোমার বোন নেই। এখন তুমি যদি মায়ের কাছে না যাও, মা তাহলে খুব কান্না করবে। তুমি চাও মা কান্না করুক? মা কান্না করে আমার জন্য? করে তো। আমি কাছে গেলে মারবে না? আমি রুমে ঢুকেই বললাম, মা তার বাবুই পাখিকে মারতে পারে? মার তো একটাই রাজকন্যা আছে। আমার কথা শুনে বাচ্চা মেয়েটা দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। মনে হচ্ছে কেউ পিপাসাকে পানি দিয়েছে। পাগলের মতো আদর করতে থাকলাম আমার বাবুই পাখিকে। কিন্তু মনের মতো খচখচ করছে। কেন তিশা এই বাচ্চা মেয়েটির মাথায় আমার প্রতি ভয় তৈরি করতে চাচ্ছিল? রাতে বাবুই ঘুমানোর পর ইপ্তিকে খুঁজতে লাগলাম, কিন্তু ওকে বাড়িতে খুঁজে পেলাম না। শেষমেশ বান্দাকে ছাদে খুঁজে পেলাম। এক কোনায় দাঁড়িয়ে আছে। কাছে গিয়ে ডাকলাম, সাড়া দিল না। কাঁধ ধরে নিজের দিকে ঘোরাতেই দেখলাম ইপ্তি কাঁদছে। তাকে কাঁদতে দেখে আমার অস্থিরতা শুরু হলো। চোখের পানি মুছে দিলাম। কাঁদছেন কেন? কি হয়েছে? আমি তানির বাবা হতে পারলাম না মিতু, আমি খুব খারাপ বাবা। এভাবে বলবেন না, আমাদের হাতে তো কিছুই ছিল না বলুন। কথাটা বলতে যেন আমার গলা আটকে যাচ্ছিল। ইপ্তি আবার বলা শুরু করলো, সেদিন আমি কেন অফিসের কাজ করছিলাম? আমি তো বাচ্চাদেরকেও দেখতে পারতাম, আমি তা করিনি। আচ্ছা, কে জানতো এমন হবে? আমি তো শামসু কাকাকে ওদের খেয়াল রাখতে রেখে গিয়েছিলাম। কি শামসু কাকা ওদের কাছে ছিল? হ্যাঁ, শামসু কাকা ওদের কাছেই ছিল। কিন্তু উনি তো তানিকে পড়ে যাবার সময় ওখানে ছিলেন না। মিতু, আমার কেন জানি ২ আর ২ মিলছে না। আমারও কিছু অঙ্ক মিলছে না। এক শামসু কাকা কেন বাচ্চাদের ছেড়ে অন্য কোথাও গেলেন? ২ বাচ্চারা সিঁড়ির কাছে কিভাবে এলো? ৩ তিশা কেন আমার প্রতি বাবুইয়ের মনে ভয় তৈরি করতে চাচ্ছিল? আমার প্রশ্নের উত্তরগুলো দরকার। সব উত্তর একজনই দেবে, তিশা। ইপ্তি ১ মিনিটও না দাঁড়িয়ে নিচে চলে এলো। আমিও তার পেছন পেছন নিচে নেমে এলাম। ইপ্তি চিৎকার করে শামসু কাকাকে ডাকতে লাগলো। কি হয়েছে বাবা, এমনি ডাকতেছেন যে? আচ্ছা, ওই দিন আপনাকে মিতু বাবুদের কাছে রেখে রান্নাঘরে গিয়েছিল তাই না? বাবা, বৌমা আমারে বাবুদের কাছেই রাইখা গেছিল। তাহলে আপনি কেন বাবুদের রেখে অন্য কাজে গিয়েছিলেন? আমারে আফাই তো কইলো তিশা মা ওদের কাছে থাকবে, আমি যাতে তাড়াতাড়ি বাজার থেকে তার জন্য কিছু জিনিসপত্র লইয়া আসি। ইপ্তিকে আমি এই ২ সপ্তাহে অনেক রূপে দেখেছি, রাগী রূপে এই প্রথম দেখলাম। তিশাকে এত জোরে থাপ্পড় মারলো, তিশা নিচে ছিটকে পড়ে গেল। আমি উঠাতে গেলে আমায় বাধা দিল। মিতু, এদের বলো কাল সকালের মধ্যেই যেন চলে যায় ঘর ছেড়ে। আমি এদের মুখও দেখতে চাই না। কিন্তু ইপ্তি, বাবা আমি যাব কই? ফুপি, তোমার মেয়ের অদ্ভুত স্বভাব আমার আর সহ্য হচ্ছে না ফুপি। তোমার মেয়ের জন্য আমি আমার মেয়েকে হারিয়েছি। আর কোনো কিছু শুনতে চাচ্ছি না। মিতু, রুমে আসো। রুমে গিয়ে দেখলাম বাবু এর পাশে শুয়ে আছে, এক হাত চোখের উপরে রেখে। আমার খুব ভালো লাগছিল ইপ্তিকে। আমিও ভাবছিলাম ইপ্তি হয়তো রাতুলের মতোই হবে। রাতুল কোনোদিনও আমাকে সাপোর্ট করতো না। আমার ভুল হোক বা না হোক, আমিও আমার ভুল মনে করে সবকিছুকে ইগনোর করতাম। আজ ইপ্তিকে মানুষ হিসেবে এতটাও খারাপ লাগছে না। সারাটা রাত নির্ঘুম কাটিয়ে দিলাম। সকালে নামাজ পড়ে আয়নায় চুল আঁচড়াচ্ছিলাম। ইপ্তি হুট করে পেছন থেকে জড়িয়ে ধরলো। আজ তার স্পর্শ বিষ লাগছে না। কি গো, কি দেখছো? কিছু না। ছাড়ুন, নাস্তা বানাতে যাব। মিতু, একটা কথা বলি। বলুন। আমি কোনোদিন নর্মাল ফ্যামিলি লাইফ পাইনি। আমি চাই না বাবুই আমার মতো অভাগা হোক। আমি জানি আমি তোমার উপরে অনেক কিছু চাপিয়ে দিচ্ছি। আমরা আমাদের মেয়ের জন্য কি আমাদের সম্পর্কটাকে নতুনভাবে শুরু করতে পারি না? ইপ্তি, আমার সময় লাগবে। আমি রাতুলকে এখনো ভুলতে পারিনি। আর তানিও আমার কলিজার টুকরো ছিল। আমি আপনার সাথে জড়াতে গেলে অতীতকে ভুলতে হবে। এখনই এই মুহূর্তে আমার দ্বারা তা সম্ভব নয়।
টেক ইওর টাইম বলে ইপ্তি ওয়াশরুমে চলে গেল। আমি কি পারবো ইপ্তিকে ভালোবাসতে, নতুন করে সংসার করতে? বাবুয়ের জন্য এটা করাটা যে জরুরি, কিন্তু অতীতকে আমি কিভাবে ছাড়বো? আজ ৬ মাস হতে চলল আমার আর ইপ্তি আর আমাদের বিয়ের। এই ৬ মাসে অনেক কিছু বদলে গেছে। বদলে গেছি আমি, বদলে গেছে ইপ্তি। আমরা পার্মানেন্টভাবে বাবুইয়ের কাস্টাডি পেয়ে গেছি। আমার আর তানির জন্য কান্না আসে না, কারণ আমি বাবুইয়ের মাঝে আমার তানিকে খুঁজে পেয়েছি। তানির জন্য প্রতি রাকাতে দোয়া করার জন্য হাত তুলি, সাথে বাবুইয়ের ভবিষ্যৎ যাতে উজ্জ্বল হয় তার দোয়াও করি। এখন বাবুই আমার সবটা জুড়ে। ওর প্রতি মায়া নয়, ওর প্রতি ভালোবাসা জন্ম নিয়েছে আমার মনে। ওর আমার মেয়ের মতো নয়, আমার মেয়ে। আরেকজনের প্রতি ভালো লাগা কাজ করে আমার, আর সে আর কেউ নয়, ইপ্তি। ইপ্তির প্রতি আমার ভালো লাগাটা কি ভালোবাসা নাকি শুধুই ভালো লাগা, এটা বুঝতে পারছি না। তবে ওকে আর আমার বিরক্ত লাগে না। হুটহাট করে আমাকে জড়িয়ে ধরা, আমাকে চুমু খাওয়াটাও খুব খারাপ লাগে না। কিন্তু ইপ্তি এই ২.৫ মাস আমার থেকে একটু দূরে দূরে থাকে। কারণটা আমি জানি। তিশা বাবুয়ের চাচা চাচির সাথে হাত মিলিয়ে একটা প্ল্যান করে, যাতে আমি বাবুইয়ের প্রতি ক্ষেপে যাই আর বাবুই আর আমার মধ্যে বন্ডিং না হয়। এতে আমি ওর মাও হতে পারবো না এবং ইপ্তি আমাকে ডিভোর্স দিয়ে দেবে। প্ল্যানটা এই যে তানির কোনো একটা ক্ষতি করা। কারণ তানি আমার প্রাণ ছিল, কিন্তু তানি যে এতে মারা যাবে এটা তিশা ভাবেনি। কোর্টে কেস হেরে যাবার পর যখন বাবুয়ের চাচা চাচি তিশার উপরে চিল্লাচ্ছিল, তখন আমি আর ইপ্তি শুনে ফেলি। ইপ্তির সাথে সাথে ওদের জেলে দিয়ে দিয়েছে। তারপর থেকে আমার সাথে ইপ্তি দূরত্ব বজায় রাখে। হয়তো অনুশোচনা হয় ওর, কিন্তু আমার কোনো অভিযোগ নেই তাতে। কেন থাকবে বলুন? হ্যাঁ, আমি আমার মেয়ে হারিয়েছি, কিন্তু মেয়ে তো পেয়েও গেছি, তাই না? রাতে ইপ্তি একা একা ছাদে দাঁড়িয়ে আছে। খুব ইচ্ছে করছে ওকে জড়িয়ে ধরতে, কিন্তু লজ্জার কারণে পারছি না। ইপ্তি ৩৫ বছরের হলেও অনেক হ্যান্ডসাম একজন পুরুষ। ৬ ফুট লম্বা, মুখে খোঁচা খোঁচা দাড়ি, সুঠামো দেহধারী। এতদিন খেয়াল না করলেও যথেষ্ট সুন্দর একজন পুরুষ আমার স্বামী। আর কথাবার্তা খুবই মার্জিত। আমার সাথে এই ৬ মাসে একবারও কোনো অশ্লীলতা করার ট্রাই করেনি। অনেক কিছু ভেবে শেষে কাঁধে হাতটা রাখলাম। পেছন ফিরে বলল, ঘুমাও নাই? না, তোমাকে খুঁজছিলাম। এই ৬ মাসে আপনি থেকে তুমিতে আসতে পারছি, চলো ঘুমাতে যাই। ও যেতে নিলে আমি হাতটা ধরে বলতে লাগলাম, আর কিছুক্ষণ থাকি? ইপ্তি মুচকি এসে বলল, ঠিক আছে। আধা ঘন্টা দাঁড়িয়ে আছি, কেউ কোনো কথা বলছি না। অনেক কিছু বলতে ইচ্ছে করছে, কিন্তু বলতে পারছি না। শেষে সব ভাবনা বাদ দিয়ে বলে উঠলাম, তুমি কি এখনো ওই মেয়েটাকেই ভালোবাসো? কেন বলো তো? না, এমনি জানতে চাচ্ছিলাম। তুমি জেলাস ফিল করছো? না, আমি কেন জেলাস ফিল করব? তাও ঠিক। আচ্ছা মিতু, আমাকে তুমি ক্ষমা করেছো তো? কেন বলো তো? আমার কাছে ক্ষমা কেন চাইছো? আমার জন্য আজ তানি মারা গেছে। যদি আমি তোমার লাইফে না আসতাম, তাহলে তোমার তানিকে হারাতে হতো না। একটা কথা বলবো ইপ্তি, এটা মানেন তো পৃথিবীতে যা কিছু হয় আল্লাহর নির্দেশে হয়? মানি এবং বিশ্বাসও করি। তানির মৃত্যুতে আপনার কোনো হাত নেই। যা হয়েছে আল্লাহর নির্দেশে হয়েছে। আর যারা দোষী তারাও শাস্তি পাচ্ছে। একটা কথা কি, বাবুইয়ের মাঝে তানিকে খুঁজে পেয়েছি। আমার তো মেয়ে আছে, তাই নিজেকে আর দোষারোপ করবেন না প্লিজ। একটা আবদার করবো মিতু, রাখবে? করো। আমাকে আর বাবুইকে কোনোদিনও ছেড়ে যাবে না। যদি কোনোদিন মনে হয় আমি তোমার মতের বিরুদ্ধে কোনো কাজ করেছি বা তোমার প্রতি কোনো অন্যায় করেছি, তবে আমাকে শাস্তি দেবে, মারবে, বকবে, কিন্তু ছেড়ে যাবে না। আমি আর বাবুই তুমি বাদে বড্ড একা। যদি তোমার মনের অজান্তেই কষ্ট দিয়ে থাকি, তবে আমাকে যা খুশি বলো, কিচ্ছু বলবো না। প্লিজ একা রেখে চলে যাবে না। ভালোবাসি তোমায়। পারবো না তোমাকে আবার হারাতে। শেষ কথাটা আমার কানে বাজছে। ইপ্তি আমাকে ভালোবাসে। আমি ওর মনে শুধু সো কল্ড ওয়াইফ আর বাবুইয়ের মা নই। ওর মনের একটা জায়গায় আমার বসবাস। কেন জানি খুব খুশি লাগছে। কোনোদিনও তোমায় আর বাবুইকে ছেড়ে যাব না, প্রমিস। ইপ্তি আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। মনে হচ্ছে ছেড়ে দিলে আমি হারিয়ে যাব। আমারও ভালো লাগছে। আমিও হালকা করে ইপ্তিকে জড়িয়ে ধরলাম। হুট করে ইপ্তি আমায় কোলে তুলে নিল। কি করছেন কি? নামান আমাকে। হুম, আজ আমি তোমার কোনো কথাই শুনছি না, বলেই রুমের দিকে হাঁটা শুরু করলো। বাবুই আমাদের রুমে ঘুমাচ্ছে আর শামসু কাকা ওখানেই থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছে। তাই ইপ্তি অন্য একটি রুমে আমায় নিয়ে গেল। রুমটা খুবই সুন্দর, পুরো আমার মনের মতো করে সাজানো। আমাকে কোল থেকে নামিয়ে বিছানায় বসালো। এই রুমটা কার? তোমায় বিয়ে করার পর ভেবেছিলাম যেদিন তুমি আমায় মেনে নেবে, ওই দিন ওই রুমে তোমার আর আমার জীবনে নতুন অধ্যায় লিখব। তাই রুমটাকে তোমার মনের মতো করে সাজিয়েছি। সেই দিনটা আজ এসেছে, তাই এই রুমে নিয়ে এলাম। আপনি কিভাবে জানলেন আমি আপনাকে মেনে নিয়েছি? নাওনি? ইপ্তির মুখটা দেখার মতো ছিল। মনে হচ্ছে কোনো বাচ্চার থেকে ললিপপ কেড়ে নেওয়া হয়েছে। আপনার মতো রসকসবিহীন মানুষকে মেনে নেব কেন?
আমি রসকসবিহীন? তাহলে দেখাই আমি কেমন মানুষ। বলেই আমার সাথে দুষ্টুমি করা শুরু করেছেন। আমিও বাধা দিচ্ছি না, আজ মনে সংশয় হচ্ছে না। ইপ্তিও বিনা দ্বিধায় আমাকে ভালোবাসার চাদরে জড়িয়ে নিচ্ছে। হোক না আজকে মিলনের রাত, ক্ষতি কি? সকালে গোসল করে নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম। আর চাইলাম আমার পরিবার যেন এমনই থাকে। স্বামী মেয়ে নিয়ে যাতে আমি সুখে সংসার করতে পারি। আয়নায় চুল আঁচড়াচ্ছিলাম, পেছন থেকে ইপ্তি জড়িয়ে ধরল। আজ তোমাকে খুবই সুন্দর লাগছে। কেন, অন্য কোনো দিন লাগে না? অন্যদিন লাগে, তবে আজ অন্যরকম সুন্দর লাগছে। হয়েছে ছাড়ুন, বাবুই উঠে যাবে। ঠিক আছে ছাড়লাম, তবে রাতে পুষিয়ে নেব। নাস্তা বানাচ্ছি আর ভাবছি, এত সুখ কি আমার কপালে সইবে? আবার দুই মেরুতে চলে যাব না তো আমি আর ইপ্তি? আজ আমাদের বিয়ের 10 মাস চলছে, কি অদ্ভুত না? সময় এত দ্রুত চলে যায়, আর সুখের সময় আরো দ্রুত চলে যায়। আমাদের তিনজনের ছোট্ট সংসার এখন আর তিনজনে নেই। চতুর্থ সদস্য 8 মাস পরেই আসবে ইনশাল্লাহ। সুখে টইটম্বুর আমার সংসার। ইপ্তিকে এত খুশি এই 10 মাসে প্রথম দেখেছি। যখন বলেছি সে বাবা হতে চলেছে, খুশিতে ওর চোখ ছলছল করছিল। বাবুই একটা কথা বলছে, তার নাকি বনি চাই। আল্লাহ যেন আবার আমার তানিকে ফিরিয়ে দিচ্ছেন। ছেলে মেয়ে যেই আসুক না, সে যেন সুস্থ হয়, এটাই ইপ্তির কথা। ইপ্তি এখন আমার এত খেয়াল রাখে, ঘরে কাজের মানুষ ভর্তি। আমায় কোনো কাজ করতে দেয় না, সেও সব কাজ বাসায় করে। অফিসে যেতেই চায় না। এই 9 মাস সে সম্পূর্ণ আমার সাথে প্রতিটা মুহূর্তে কাটাতে চায়। আমি মাঝে মাঝে ভাবি, ইপ্তি আর আমি দুই মেরুর মানুষ। তানি আর বাবুই আমাদের সেতু বন্ধন ছিল, তানি নেই। কিন্তু বাবুই আমাদের আরো কাছাকাছি নিয়ে এসেছে, আর এই নতুন অতিথি আমাদের যেন সম্পর্কটাকে ইনশাল্লাহ আরো মজবুত করবে। আবার ভয় হয়, আচ্ছা আমার সংসার ভেঙে যাবে না তো? আজ চেকআপের দিন। সকাল থেকে আমরা মা মেয়ে শুধু ঘুমোচ্ছি। এত ঠান্ডায় ভালো লাগে না কারো উঠতে। যেহেতু বাবুয়ের স্কুল বন্ধ, আমরা টেনশন বাদে ঘুমোচ্ছি। ইপ্তি ঠান্ডার মধ্যেও আমাদের ডেকেই যাচ্ছে। কি ডাকেন কেন? চলো চেকআপ করাবে না? আজ তো ডেট। ঠান্ডা, আজ যাব না। হয়েছে ওঠো। আলিস্য এখন 5 মিনিটের মধ্যেই উঠবে। নয়তো পানি ঢেলে দেবো কিন্তু। যা পারো করো, বলেই বাবুইকে জড়িয়ে ঘুমিয়ে পড়লাম। কিছুক্ষণ পর মনে হলো আমার উপরে তুষার বৃষ্টি হলো। লাফ দিয়ে উঠে দেখি আসলেই বান্দা আমার গায়ে পানি ঢেলে দিয়েছে। কি আজব, এই ঠান্ডায় কেউ ঠান্ডা পানি গায়ে ঢালে? আমি রাগে গজগজ করছি, আর ইপ্তি বাঁকা হাসি দিচ্ছে। হাসিটা দেখলেই একটা থাপ্পড় লাগাতে ইচ্ছে করছে। এখন অগত্যা গোসল করে রেডি হয়েছে চেক আপ করাতে যাব বলে। চেক আপ করিয়ে বাসায় পৌঁছে বাবুই বলল, মা ক্ষুধা লেগেছে। কি রান্না করবা? আজ বাবা রান্না করবে বাবুই পাখি। কি? আমি কখন বললাম যে আমি রাঁধবো? সকালের কথা কি ভুলে গেছেন? আজ তোমার দুই ছেলে মেয়ে চেয়েছে তোমার হাতে রান্না খাবে। দুই ছেলে মেয়ে? দুই মেয়ে নয় কেন? এই সবাইকে নিজের দলে টানার কত শখ। কেউ তো আমার দলেরও চায়। ঠিক আছে মহারানী, জো হুকুম। কি কি খাবে? চিংড়ি মাছের মালাইকারি, মাছ ভুনা, ঝাল, মাংস, কলিজা ভুনা। থামো থামো, আমি যে কিনা রান্নাই করতে পারি না, তাকে এত পদ রাখতে বলছো? আর তোমার না চিংড়ি আর মাংসে অ্যালার্জি? বাবু খাবে তো, আর বাবুয়েরও তো এগুলো পছন্দ। এটা বলো না যে তুমি খাবে। আমি এত কিছু পারবো না। মাছ ভুনা আর ডিম ভাজি করছি, বাবুই আর বাবু এগুলোই খাবে। তাই না বাবুই পাখি? অমনি বাবার পাজে মেয়েটা বলে উঠল, হ্যাঁ বাবা। উফ, আমার আজ খুব এগুলো খেতে ইচ্ছে করছিল। প্রেগন্যান্সির সময় আমার প্রচুর মুড সুইং হয়, আর খুব খেতেও ইচ্ছে করে। উফ, এই লোকটা যদি বুঝতো কি করার। প্রায় 1 ঘন্টা পর মহাশয় আমাকে ডাক দিলেন। মিতু, ও মিতু, এই মশলাপাতি কই গো? কি হচ্ছে? এরকম ষাঁড়ের মতো চেঁচাচ্ছ কেন? তাতে কি করব? আমি কি রান্নাঘরে কিছু চিনি? উফ, অকর্মণ্য একটা বর। এই নাও। ওগো থাকো না একটু, আমি রান্না পারি না তো। পরে হাত টাত পুড়ে গেলে আমি মলম লাগিয়ে দেব। সকালের বদলা এমনি নিচ্ছ? হুম হুম, মনে থাকবে, দিন আমারও আসবে, দেখা যাবে। বলেই রুমে চলে এলাম। সত্যি ইপ্তির মতো মানুষকে জীবনসাথী হিসেবে পেয়ে আমি খুবই ভাগ্যবান। রাতুলও আমায় ভালোবাসতো, কিন্তু ভালোবেসে আবদার রাখাগুলোই ও আমার বাচ্চামি ভাবতো। মাঝে মাঝে বিরক্তিও দেখাতো, কিন্তু ইপ্তি দেখায় না। ওকে যা বলি হাসি মুখে তাই করতে রাজি হয়ে যায়। মহাশয়ের রান্না শেষ হয়েছে। আমি আর বাবুই অধীর আগ্রহে খেতে বসেছি। প্রথম লোকমা মুখে তুলতেই খাবার আমার মুখেই রয়ে গেল। এত ঝাল আর এত লবণ, কষ্ট হচ্ছে, কিন্তু ইপ্তির মুখের দিকে তাকিয়ে দেখলাম অতি আগ্রহে সে আমার দিকে তাকিয়েছে। কি আর করার, গিলতে লাগলাম। কিন্তু বাবুই বলল, বাবা খুবই পচা হয়েছে, ঝাল। আমি খাবো না। তাই নাকি? দেখি খেয়ে। বাবুই পাখি, তুমি ডিম ভাজাটা দিয়ে খেয়ে নাও। মিতু, এটা খাওয়া লাগবে না, আমি বাইরে থেকে খাবার অর্ডার করে দিচ্ছি। না, আমি এটাই খাবো, তুমি এত কষ্ট করে রেঁধেছো। ইপ্তি মুচকি হাসি দিয়ে বলল, আর একদিন ভালো করে রেঁধে দেবো, তখন খেও। বলে রান্নাটা ফেলে দিল।
আমাদের সম্পর্কটা যতটা না ভালোবাসার তার থেকে বেশি বোঝাপড়ার। আমাদের বোঝাপড়াই আমাদের সম্বল। রাতে আমি রান্না করলাম। রাতে ঘুমাতে যাব শামসু কাকা এসে জানালেন একটা লোক নাকি ইপ্তির সাথে দেখা করবে। ইপ্তি আমাকে রুমে থাকতে বলে বসার ঘরে চলে গেল। বেশ কিছুক্ষণ পর খুব চেঁচামেচির আওয়াজে আমি নিচে যেতে লাগলাম। নিচে যেতে যেতে দেখি লোকটি ইপ্তিকে কথা রাখার কথা বলছে, কিন্তু ইপ্তি কোনো একটা কথা রাখেনি। বুঝতে পারছি না কি হচ্ছে। নিচে গিয়ে যখন লোকটি আমার দিকে ঘুরলো, আমারও মাথা ঘুরে উঠল। পৃথিবী যেন থমকে গেছে। যে ব্যক্তি আমার সামনে দাঁড়ানো সে আর কেউ নয়, রাতুল। রাতুল কি তবে বেঁচে আছে? আমি ঘরে এসে ব্যাগ গোছাতে লাগলাম। সবাই আমাকে কাঠের পুতুল বানিয়ে দিয়েছে। আমাকে কেন্দ্র করে এত বেচাকেনা আমি আর নিতে পারছি না। যাকে আমি জীবনে প্রথম ভালোবেসেছি সেও যেমন আমার ভরসা বিশ্বাস নিয়ে খেললো, ইপ্তিও ঠিক একই কাজটা করেছে। আজ আমার বিশ্বাস ভরসাগুলো কাচের মতো ভেঙে গেছে। এই সংসার স্বামী নামক মায়ার মধ্যে আমি আর থাকতে চাই না। এই ১.৫ বছর আমি অনেক কিছু পেয়েছি, আবার হারিয়েওছি। অনেকের নোংরা মুখোশ খুলে গেছে। ভেবেছিলাম এখন হয়তো আমি নিজেকে গোছাতে পেরেছি, কিন্তু না, এখনো সেই একই জায়গায় আছি। সব কিছুকে আবার হারিয়ে নিঃস্ব আমি আজ। রাতুল আমার সাথে এত বড় প্রতারণা করেছে তা আমি কল্পনাও করতে পারিনি। ১.৫ বছর আগে ওই অ্যাক্সিডেন্টে রাতুলের হয়ইনি, কারণ ওই বাসে রাতুল উঠে মাঝ রাস্তায় নেমে গেছিল। যখন বাসটার অ্যাক্সিডেন্ট হয় তখন রাতুল একটা প্ল্যান তৈরি করে। যদিও মৃত প্রমাণিত হয় তবে ইন্স্যুরেন্সে কোম্পানি ৩০ লক্ষ টাকা দিত। তাতে ওর যত লোন ছিল সব শোধ হয়ে যেত। যখন ওর মৃত্যু আমার শ্বশুর শাশুড়ি প্রমাণ করতে পারেনি, তখন আমাকে ১৫ লাখের বিনিময়ে ইপ্তির কাছে বিক্রি করে দেয়। এখন রাতুল ৫০ লাখ টাকা নিয়ে এসেছে আমাকে আবার ইপ্তির কাছ থেকে কিনতে। এই ধাক্কাটা সামলে নিতে নিতে আরও একটা ধাক্কা লাগলো। আমি যেদিন রাস্তায় রাতুলকে দেখে রাস্তায় উন্মাদের মতো দৌড়াদৌড়ি করেছিলাম, তখন ইপ্তিকে বলতেই ও খোঁজ নিতে শুরু করে। যখন জানতে পারে রাতুল বেঁচে আছে, তখন রাতুলের সাথে ডিল করে। ইপ্তিকে যদি ১ বছরের মধ্যে ৫০ লাখ টাকা দিতে পারে, তাহলে ইপ্তি আমায় ডিভোর্স দিয়ে দেবে। আমার বুকের উপরে যেন ভোঁতা ছুরি দিয়ে বারবার আঘাত করছে ওদের প্রতারণাগুলো। আমি কি একটা পণ্য ওদের কাছে? কি হলো, তুমি ব্যাগ গোছাচ্ছ কেন? সংসারের পাট চোকাতে। মিতু, কোথাও যাচ্ছ না তুমি? খবরদার বলছি, আমার থেকে খারাপ কেউ হবে না বলে দিলাম। আপনার থেকে খারাপ কেউ হতে পারে? নিজের বিবাহিত বউ নিয়ে যে বিজনেস করে, দর কষাকষি করে, সে আবার ভালো। তোমার সত্যি মনে হয় আমি ওই প্রতারকের ৫০ লাখের জন্য বসে আছি? ৫০ লাখের বিনিময়ে আমি এত সহজে তোমাকে ওই প্রতারকটার হাতে তুলে দেব? আমি তো ওকে ওই সময় তোমার কাছ থেকে দূরে রাখার জন্য ওকে শর্ত দিয়েছিলাম। আমি ভেবেছিলাম ও এত টাকা ম্যানেজ করতে পারবে না। তোমাকে নিয়ে দরদাম আমি করব? তোমার সত্যি এটা মনে হয়? আমি কিচ্ছু জানতে চাই না, আমি চলে যাব ব্যাস। মিতু, তোমাকে ছাড়া আমি অচল। তুমি ওই প্রতারকের সাথে কেন যাবে? কে বলেছে আমি রাতুলের কাছে যাব? আমি কারোর কাছে থাকবো না। এই সংসার নামক মায়াতে আমি আর থাকতেই চাই না। তুমি কিন্তু কথা দিয়েছো আমাকে আর বাবুইকে ছেড়ে যাবে না, যাই হয়ে যাক না কেন। আমি বাবুইকে আপনার কাছে রেখে যাব ভাবলেন কি করে? বাবুই আমার মেয়ে, আমার সাথেই যাবে। বলে ব্যাগ গোছাতে লাগলাম। ইপ্তি টেনে আমাকে ওর সাথে মিশিয়ে দিল। ওর কাছে যেতেই কেন যেন আমি দুর্বল হতে লাগলাম। না, এভাবে নিজেকে আর দুর্বল করব না। ছাড়ানোর চেষ্টা করেই যাচ্ছি, কিন্তু পারছি না। কি হচ্ছে, ছাড়ুন। পাগলামি হচ্ছে কি? কি ভেবেছো প্রতিবার আমাকে ছেড়ে যাবে আর আমি তোমাকে যেতে দেব? ১২ বছর ধরে তোমাকে ভালোবেসে এসেছি, আর আজ যখন তুমি শুধুই আমার, তুমি আমাকে ছেড়ে চলে যাবে? এতই সোজা নাকি? ১২ বছর মানে? তোমাকে আমি সেই কলেজ থেকে ভালোবেসেছি। যখন তোমার বাসায় বিয়ের কথা বলতে গিয়েছিলাম, তোমরা না জানি কোথায় চলে গিয়েছিলে। যখন তোমাকে আবার পেলাম তখন তুমি অলরেডি রাতুলের বউ। আজ তুমি শুধুই আমার, কোথাও হারাতে দেব না তোমায়। তাহলে আমাকে নিয়ে এত বেচাকেনা কেন করলেন? তোমাকে পেতে যদি আমার হাজারো ডিল করতে হয় আমি রাজি, কিন্তু আমি রাতুলের সাথে ডিলটাও তোমাকে হারানোর ভয়ে করেছিলাম। কিন্তু ও যে এভাবে টাকা নিয়ে চলে আসবে তা আমি বুঝতে পারিনি। আর কোনোদিন এমন হবে না, সত্যি বলছি। এবারের মতো ক্ষমা করে দাও প্লিজ। না, আমি আর কোনো ডিলের মধ্য নেই। আমি আমার ২ সন্তানকে নিয়ে অন্য জায়গায় চলে যাব। মিতু প্লিজ। আমি ইপ্তির জন্য অপেক্ষা না করেই বসার ঘরে চলে আসলাম। রাতুল এখনো বসা, ওকে আগে তাড়াতে হবে। মিতু, জানতাম তুমি আমাকে ক্ষমা করে দেবে।
চলো যাই এখান থেকে। রাতুল, আমাদের ডিভোর্স এখনো হয়নি, তাই ডিভোর্স পেপারটা সাইন করে পাঠিয়ে দিও। মিতু, আমি তোমাকে ভালোবাসি। জানি আমরা তানিকে হারিয়েছি, কিন্তু আমি তোমাকে হারাতে পারবো না। রাতুল, আপনি আমার জন্য ১.৫ বছর আগেই মারা গেছেন, আর আমি কোর্ট কাচারি করতে চাচ্ছি না। তাহলে ক্ষতি তোমারই। তাই ডিভোর্স পেপারটা পাঠিয়ে দিও। এখন যেতে পারো। বলেই আমি উপরে চলে এসেছি। ইপ্তির সাথে এক রুমে থাকি উনি। সারা রাত ইপ্তি দরজার কাছেই বসেছিল। খুব মায়া লাগছিল। এই ঠান্ডার মধ্যে সারা রাতও একভাবে বসেছিল। সকালে দরজা খুলতেই ইপ্তি আমাকে জড়িয়ে ধরল। প্লিজ মিতু, আমি বড্ড একা গো, আমায় এভাবে ছেড়ে যেও না। বেশ, যাব না, কিন্তু আমারও কিছু শর্ত আছে। বলো, আমি সব শর্তে রাজি। রাতুল ডিভোর্স দিলে আবার আমাকে বিয়ে করতে হবে। রাজি। একবার কেন, তোমাকে আমি বারবার বিয়ে করতে রাজি। বলে আমাকে জড়িয়ে ধরলো। এই লোকটাকে আমি কিভাবে ছাড়বো, যে আমাকে এতটা ভালোবাসে? এই লোকটাকে যতই খারাপ লাগুক না কেন, ওকে ছেড়ে যাবার সাধ্য আমার নেই। আমরা হয়তো দুই মেরুর বাসিন্দা, কিন্তু আমাদের এক মেরুতে এনেছে আমাদের সন্তান বাবুই। এভাবেই যেন কাটতে থাকে আমাদের সুখের ছোট সংসার। তো বন্ধুরা, আজকের এই গল্পটি এই পর্যন্তই। আর গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার বন্ধুরা।